তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের সুতপা। তোমরা সবাই জানো যে রিসেন্টলি যেই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, সুতপার কমেন্ট বক্স খোলা যাচ্ছে না। অনেকেই বলছে কর্মা ইজ ব্যাক। যে কুকর্ম দীর্ঘদিন ধরে ওর ওয়াইটি জার্নিতে সমালোচনার চ্যানেলে ও যে কুকর্ম করে গেছে, মাকে ছেলের সাথে শোয়ানো, ছেলেকে মেয়েকে বাবার সাথে শোয়ানো, যে কোনো বাড়ির স্ত্রীকে তার ভাসুরের সঙ্গে শোয়ানো, পরকীয়ায় লিপ্ত করা, যখন যাকে যেইভাবে পেরেছে স্থানকাল পাত্র মানে নির্বিশেষে যেখানে যাকে পেরেছে শুইয়েছে, এই ধরনের কাণ্ড কারখানার জন্য আজকে এই ফল ভোগ করছে। এবং ওর কমেন্ট বক্স আমি দেখলাম যে ওর কমেন্ট বক্সে কয়টা 556টা কমেন্ট পড়েছে। রিসেন্ট যে সমালোচনার চ্যানেলে লাস্ট যে কান্নার ভিডিওটা করেছে, যেখানে 31কে ভিউজ অলরেডি হয়ে গেছে, সেইটা চ্যানেলে তোমার 556টা কমেন্ট পড়েছে। এবং 556টা কমেন্টের মধ্যে প্রত্যেকটা কমেন্ট, সব থেকে দুঃখ কোথায় লাগছে জানো? আজকে ওর ভালোবাসার মানুষরা যারা ওকে নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়া যেই মানুষগুলো নিঃস্বার্থভাবে ওকে অন্ধের মতন বিশ্বাস করে দিনের পর দিন সাপোর্ট করেছে, ভালোবেসেছে, আজকে সেই মানুষগুলো কারো কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট লিখতে পারছে না। একটা কমেন্ট তারা লিখতে পারছে না। আমার ওকে নিয়ে যেহেতু আমি পজিটিভ ভিডিও দীর্ঘদিন করেছি, ওর ভিউয়ার্সরাই বেশিরভাগ আমার ভিডিও দেখে। আজকে সেই ভালোবাসার দিদিভাইদের কমেন্ট আমি আমার ভিডিওতে পাই না, যারা অন্ধের মতন ওকে সাপোর্ট করে গেছে, অন্ধের মতন। নিবেদিতা দি, শুক্লা দি, তুলিকা দি, সোনালি দি, কালকে সোনালি দির মতন একজন মানুষ যে ভীষণ সফট একজন মানুষ, সেই মানুষ ওকে কমেন্ট বক্সে লোকে জুতাচ্ছে, সে গিয়ে আমাকে গিয়ে নেগেটিভ কমেন্ট করে আসলেন। আমি একবারও কষ্ট পাইনি। আমি বুঝতে পেরেছি ওনার মনের স্থিতি, আমি বুঝতে পেরেছি কোন জায়গা থেকে উনি আজকে ওনার ভেতরে কোন জ্বালাটা থেকে উনি আজকে গিয়ে আমাকে নেগেটিভ কমেন্ট করেছে। যেই মানুষটাকে অন্ধের মতন ভালোবেসেছে, অন্ধের মতন বিশ্বাস করেছে, সেই বিশ্বাস টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু উনি মানতে পারছেন না, এখনো উনি মানতে পারছেন না যে সুতপার দ্বারা এই জিনিসগুলো, এই ছলনা, এই ছলচাতুরি, এই নোংরামিগুলো সুতপা করেছে, উনি মানতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমি সুতপাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম, সেই ক্ষোভটা আমার উপরে গিয়ে উনি ফেলেছেন। তোমরা সবাই জানো যে বেশ কিছু কথা কিন্তু উঠে আসছে আজকে, যে কেন ও এই ধরনের একটা রাস্ট্রিক ডিসিশন নিচ্ছে। কারণ এই যে বড় চ্যানেল MSL, ওর নামে যে একটা কেস হয়েছে, এবং ওর ছটা ভিডিও টেক ডাউন করতে হয়েছে, যেটার কোনো রিজন ও দেখাতে পারেনি। এবং সেই জায়গায় 6টা ভিডিও টেক ডাউন করে ফেলার পরে ওর চ্যানেলটার ওপরে কিন্তু পুরো দমে আইনের লোকদের চোখ রয়েছে। এবং এর নেক্সট হিয়ারিং, এই কেসেরই নেক্সট হিয়ারিং আমি দীপ্তিদির চ্যানেল থেকে জানলাম যে 5ই আগস্ট হচ্ছে নেক্সট হিয়ারিং। হয়তো কোনো আজ ও পেয়েছে ওর উকিল মারফত যে ওর চ্যানেলটা হয়তো চ্যানেল থাকবে, কিন্তু চ্যানেলে ও ভিডিও সেইভাবে দিতে পারবে না। যেই রকম তেরে ফুড়ে ও সমালোচনার ভিডিও করে, সেই রকমভাবে ওই চ্যানেলে ভিডিও দিতে পারবে না। সেই কারণের জন্যই ওর এই চ্যানেলটা, এই যে সমালোচনার চ্যানেলটা, এই চ্যানেলটাকে টিকিয়ে রাখা ওর পক্ষে আর সম্ভবপর হবে না। কিন্তু ওইটা যদি ভিউয়ার্সদের সামনে এসে সরাসরি বলে যে ভাই আমি অপকর্ম করেছি, আর সেই অপকর্মের ফলে আমাকে এইভাবে আমার চ্যানেলটা চলে যাচ্ছে, চ্যানেল থাকবে কিন্তু আমি চ্যানেলে সেইভাবে ভিডিও দিতে পারবো না, এটা যদি বলে, তাহলে ওর হার ও মেনে নেওয়া। সেই কারণের জন্য সেটাকে ঘুরিয়ে নাক দেখানোর মতন করে ও এইভাবে সমালোচনার চ্যানেলটার এন্ড করতে চাইছে।
কারণ সমালোচনার চ্যানেলে সেইভাবে ভিডিও করার ওর আর মানে পরিস্থিতি নেই। প্রচুর রেস্ট্রিকশন ওর সমালোচনার চ্যানেলের ভিডিও বানানোর ক্ষেত্রে এসছে। আজকে আরও একটা জিনিস বারবার উঠে আসছে বেশ কিছু ক্রিয়েটারের, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও থেকে, যে কেন কি এমন পরিস্থিতি হলো, যেই প্রশ্নটা প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইচ অ্যান্ড এভরি পার্সেন্টের মনের মধ্যে ঢুকেছে। কি এমন হলো, কি এমন হলো, কি এমন হলো যেই সংসার 12 বছর থেকে অর্থকষ্ট, স্বামীর চাকরি নেই, সেই অবস্থাতেও টিকে গেল। কোভিডের সময় ওর হাজব্যান্ডের চাকরি চলে গেছিল, তোমরা সবাই জানো। সেই সময় কি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে, বিশেষ করে যারা সরকারি চাকরিরতা নয়, চাকরিজীবী নয়, সেই সব মানুষরা যারা ব্যবসায়ী, তাদের কিভাবে দিন গেছে, কত ফ্যামিলির খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কিভাবে সেই সময় মানুষরা সময় কাটিয়েছে। সেই সময় ওর হাজব্যান্ডের চাকরি চলে গেছিল, এবং চাকরি চলে গেছে শোনার পরে ও এতটাই শকড হয়েছিল যে ও সেন্সলেস হয়ে গেছিল ওর হাজব্যান্ডের চাকরি চলে গেছে শুনে। সেই সময়ও এই মেয়েটা তার স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে সংসার জীবন পালন করে গেছে। আজকে অর্থ আছে, আজকে সেই পরিস্থিতি নেই। শ্বশুর বাড়িতে এমন একটা দিন গেছে যেই সময় ওর ননদ, মাস্তুতো ননদ ওকে ধরে থাপ্পড় মেরেছে। সত্যি মিথ্যা জানি না, যেটা শোনা কথা সেটার উপরেই বেস করে বলছি, যে ওর সঙ্গে খারাপ আচরণ করেছিল, মানে দুর্গাপুজোর অনুষ্ঠানে গিয়ে বা ওই বাড়ির কোনো অনুষ্ঠানে গিয়ে ও খারাপভাবে নেচেছিল, শাড়ি পরে এমন বিশ্রীভাবে নেচেছিল যেই নাচটা দেখে ওর ননদ ওকে থাপ্পড় মেরেছিল। সেই সময়ও তার আত্মসম্মান বলিদান দিয়ে ওই বাড়িতেও থেকে গেছিল। স্বামীর চাকরি চলে গেছে, শ্বশুর খাইয়েছে, সেখানেও আত্মসম্মান বিসর্জন দিয়ে ওই বাড়িতে থেকে গেছিল। কিন্তু আজকে স্বামী, সেই 12 বছরের স্বামী, যে 12 বছর ধরে সন্তানহীনতায় ভোগার পরেও স্বামী হাত ছেড়ে দেয়নি, যে ভাগনার সঙ্গে রিলেশন জানার পরেও হাত ছেড়ে দেয়নি, যে বারবার তার বান্ধবীর ছেলের সঙ্গে তাকে সুগার মাম্মি বলা হয়েছে তারপরেও হাত ছেড়ে দেয়নি, সেই স্বামী আজকের ডেটে 12 বছরের সংসার জীবন সে ছেড়ে চলে যাচ্ছে, তার স্বামী তার হাতটা ছেড়ে দিয়েছে। যেখানে বারবার প্রত্যেকটা ক্রিয়েটার প্রশ্ন করেছে, ভিউয়ার্স প্রশ্ন করছে, কি এমন ঘটনা ঘটলো, কেন স্বামী ছি ড্যাশ বলল, যে স্বামীর সাত চড়ে রা কাটে না সেই স্বামী ছি ড্যাশ কেন বলল। সেই তথ্যটা খুঁজতে খুঁজতে কিছু কন্টেন্ট ক্রিয়েটার এই জিনিসটা নিয়ে আসলো মার্কেটে, যে তার যে একটা 6 বছর ছোট রিলেশন রয়েছে একজনের সাথে, যে যার কথা, যার ছবি বিভিন্ন জায়গায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখিয়ে রেখেছে, কোনো ব্লগারকে বলে রেখেছে যে আমার এই রকম একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে, যে আমাকে চায় কিন্তু আমি তার কাছে যেতে পারি না। সেইখানে সেই জায়গায় এই বাবানের চরিত্রটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং সেইখানে বলা হচ্ছে যে এই বাবান কোথায় থাকে, আগে নাকি ব্যাঙ্গালোরে থাকতো, সেখান থেকে এখন দিল্লিতে কাজ করছে, এবং খুব শিগগিরই সে কলকাতায় আসবে, খুব শিগগিরই সে কলকাতায় আসছে। এবং এই বাবানের সাথে সুতপাকে কোনো একটা ভিডিও কলিং হোক বা মোবাইলের কলে হোক, যে কোনো জায়গায় হোক, যে কোনোভাবে হোক, ওর হাজব্যান্ড কোনো একটা ঘাপলাবাজি ধরতে পেরেছে এবং ধরেছে, এবং যেটা ধরার পরে ওর স্বামীকে ও স্বাভাবিক করার জন্য তার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক করে তাকে নর্মাল করতে চেয়েছে, এবং সেই সময় যখন স্বামীর সান্নিধ্য হয়ে স্বামীকে আধিক্যতা দেখাতে গেছে, তখন ওর স্বামী ওকে বলেছে যে ওর নাম কি বলে, তোমরা সবাই শুনেছো যে ও নির্লজ্জ। তখন ওর স্বামী ওকে বলেছে নির্লজ্জ ছি ড্যাশ, কারণ
তার আগে এই ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনার রেস ধরেই ও নিয়ে গেছিল যে ওর নাম কি বলে দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে যাতে সম্পর্কটা ঠিকঠাক হয়ে যায়, যাতে ওই কুলো বজায় থাকে, যাতে এই কুলো বজায় থাকে, দুকুলি বজায় থাকে, কোনো প্রবলেম না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন সেই জিনিসটা মানে করতে গেছিল, কিন্তু সেখানে গিয়েও ডাল গলেনি। তারপরে তাই দার্জিলিং থেকে ফেরার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই বাড়িতে আমি আর থাকবো না। সেই ক্ষেত্রে নিজের দোষ, নিজের সমস্ত চরিত্রের কালিমাকে ঢাকার জন্য কি করা হয়েছে, স্বামীর ঘরে বন্দুক রেখে বন্দুকটা চালানো হয়েছে যে না ভাই, আমার স্বামী আমাকে ছি ড্যাশ বলেছে, যেই ছি ড্যাশের কাজটা আমি করিনি, যেই ছি ড্যাশের কাজটা আমি করিনি। আমি তাকে বলেছি যে যাই বলুক আমি গায়ে মাখবো না, কিন্তু যেদিন তুমি বলবে সেদিনকে আর তুমি আমাকে ধরে রাখতে পারবে না। তাহলে দুয়ে দুয়ে কি চার হচ্ছে যে এই ঘটনাটাই ঘটিয়েছিল, যেটা এত দিন ধরে ওয়াইটির অনেক ক্রিয়েটার বলে গেছে তার ময়ে ময়ে মামি, ময়ে ময়ে মামি, ময়ে ময়ে সেই ঘটনারই কি আবার পুনরুজ্জীবিত হয়েছে, যেটা দেখে তার স্বামী সহ্য করতে পারেনি। এবং তার স্বামী যেটা অন্যরা ক্রিয়েটাররা, বহু ক্রিয়েটাররা দীর্ঘদিন ধরে বলে যাচ্ছিল, সেটা তার স্বামী আজকে উপলব্ধি করে তাকে ছি ড্যাশ বলেছে। এটা কিন্তু আমার কথা নয়, ভালো করে মানে যারা আমার ভিডিওটা দেখছেন বুঝবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। এটা কিন্তু আমার কথা নয়, কারণ এরকম যে সম্পর্ক হতে পারে এটা আমি ভাবতেই পারি না। আর যদি সত্যি এরকম ধরনের কোনো সম্পর্ক হয়, তাহলে আমি তাকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম নরকের কীট ছাড়া কিছু বলতে পারি না। তাকে সমর্থন করা তো দূরস্থ। সত্যি জানি না এই ঘটনার সত্যতা কতটা রয়েছে, সেটা মানে কোনো দিনও যদি সুতোপার বর মুখ খোলে তাহলে হয়তো জানতে পারবো। তবে সত্যি কথা বলতে কি, এইটা মানে সত্যি ঘটনা হলেও কোনো দিনও সুতোপার ফ্যামিলির লোক এই জিনিসটাকে বা সোশ্যাল মিডিয়ায় এসে সত্যিটা বলতে পারবে না, কারণ তাদের এটা ফ্যামিলি ইস্যু। একটা ফ্যামিলির সম্মান, মান সম্মান সমস্ত কিছু জড়িয়ে রয়েছে এই ঘটনার ওপরে। ভাবা যায়, আপনারা কেউ ভাবতে পারেন? আমি জানি না, সত্যি সত্যি মানে কথাটা শুনছি না, ভাবতে গেলে গা গুলিয়ে উঠছে, গা গুলিয়ে উঠছে। আর সত্যিই যদি এই ঘটনা হয়ে থাকে, ছি থু ছাড়া আর কিচ্ছু বলার থাকবে না, ছি থু ছাড়া আর কিচ্ছু বলার থাকবে না। ঘেন্না হবে সেদিনকে, জানেন, লজ্জা হবে নিজের ওপরে যে সত্যি আমরা এতটা অপদার্থ, মানুষ চিনতে এতটাই ভুল করি, এই মানুষটাকে এরমভাবে সমর্থন করেছি যার চরিত্রের গঠন তলানিতে এসে ঠেকেছে। আমি আবার বলছি, আমি কিন্তু এই ঘটনার মানে বিন্দু বিসর্গ জানি না। কন্টেন্ট ক্রিয়েটাররা যেটা বলছে সেটার ওপরেই আমি বক্তব্য পেশ করছি, কারণ এই বাবান 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 রিসেন্টলি পুরো ওয়াইটিতে এই নামটা ভাইরাল হয়ে গেছে, যেটা আমি জানতামই না এটা নাকি ওর ভাগনার নাম আর কি। আমাকে কমেন্ট বক্সে এক দিদিভাই এসে মানে আমার এক ভালোবাসার ভিউয়ার্স এসে লিখে গেল এটা ওর ভাগনার নাম এবং ওর ভাগনা রিসেন্ট দিল্লিতে চাকরি করে। একটা ফ্যামিলির ওপর দিয়ে যদি এই ঘটনা সত্যি হয়, একটা ফ্যামিলির ওপর দিয়ে কি যেতে পারে ভাবতে পারেন? কি যেতে পারে ভাবতে পারেন? ও শ্বশুর শাশুড়ি আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, একদিকে মেয়ের সংসার, একদিকে ছেলের সংসার। যদিও আমার মনে হয় যে এই ঘটনা সত্যি নয়। কেন বলছি? যদি সত্যি হতো তাহলে ওর শ্বশুর শাশুড়ি ওর মুখ দর্শন করতো না, ওর শ্বশুর শাশুড়ি ওর মুখ দর্শন করতো না যদি এই ঘটনা সত্যি হতো। একটা এত বড় নোংরা নারকীয় ঘটনা ঘটানোর পরে সেই ছেলের বউয়ের মুখে ভাত তুলে দেওয়া কখনোই দিতে পারতো না, কখনোই দিতে পারতো না। যতই ছেলে অকর্মণ্য হোক, যতই ছেলে ওর পয়সা রোজগার করতে না পারুক, তবুও কখনোই তারা পারতো না যে সেই ছেলের বউয়ের মুখের মধ্যে ভাত তুলে দিতে। কারণ আমরা রিসেন্টলি দেখেছি যে ওর শ্বশুর শাশুড়ি
ওপর থেকে ওর জন্য তরকারি পাঠাচ্ছে, ওর হাজব্যান্ড ওর জন্য ভাত রান্না করছে, ও মালপত্র নিয়ে কোথায় যাচ্ছে না ফ্ল্যাটে মালপত্র শিফট করতে যাচ্ছে, ওর স্বামী দেবতাটি ওর জন্য ভাত রান্না করে রাখছে, কারণ আস্তে আস্তে কখন আসবে না আসবে তার ঠিক নেই, এসে ভাত করবে, আমি ভাতটা করে দিই, ওপর থেকে তরকারি নামাবো আর খেয়ে নেব। এটা গটআপ সেটআপ ছাড়া সম্ভবপর নয়, এটা গটআপ সেটআপ ছাড়া সম্ভবপর নয়। আজকে একটা ভিডিওকে দুটো ভাগে ও ভিডিওটা করেছে, একই নাইটি পরে ব্লগিং চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য দুটো ভিডিও একটা কিছুটা রেকর্ডিং করে রাখা হয়েছে কন্ট্রোভার্সিতে ছাড়বো বলে, কিছুটা রেকর্ডিং করে রাখা হয়েছে ব্লগিং চ্যানেলে ছাড়বো বলে, আর সেখানে ইনস্টলমেন্টে কান্নাকাটি হয়েছে, কুতে 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 চোখের জল ফেলা হয়েছে, যেখানে মানুষ ওকে গিয়ে রামপ্যাট জুতানো জুতিয়েছে। দেখলে সত্যি আজকে খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। আজকে যদি চ্যানেলটা বন্ধ করতে হতো, সেরকম জায়গা আসতো, সত্যিটা বললে বিশ্বাস করুন ওর আজকে এই দিনটার থেকে সেই দিনটা আরও ভালো হতো যদি ও সত্যিটা বলতো যে আমার নামে তো একটা কেস হয়েছিল, তোমরা সবাই জানো, এবং আমার এই চ্যানেলের ওপরে এতটা রেস্ট্রিকশন আনা হয়েছে, যেই জায়গায় দাঁড়িয়ে আমি সেইভাবে সমালোচনা করতে পারবো না, তাই আমি সমালোচনার চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আমার সমালোচনার চ্যানেলটাকে অন্য কিছুতে কনভার্ট করা যায় কিনা আমি দেখছি, তোমরা আমাকে ব্লগিং চ্যানেল ভিউজ দিত, ওর ভালোবাসার মানুষরা বিশ্বাস করুন ওকে দিত, কিন্তু আজকে হারাই মারাই কাশ্যপ গোত্রের মতন ওর অবস্থা, সেই রকম অবস্থা। আজকে ও কোনো না ঘরের না ঘাটের, কোনো জায়গারও না। আজকে প্রত্যেকটা ভালোবাসার ভিউয়ার্স কি কমেন্ট করে গেছে চিন্তার বাইরে। এই কমেন্টগুলো একটু লিখে নিয়েছি, কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে আমার একটাই মোবাইল, সেখানে দাঁড়িয়ে আমার অন্য মোবাইল থেকে কমেন্ট পড়ে তোমাদের শোনানো সম্ভব নয়, তাই আমাকে কয়েকটা কমেন্ট আমি লিখে নিয়েছি যে যেই সব মানুষরা ওকে ভালোবাসতো, আজকে গিয়ে ওর কমেন্ট বক্সে কিভাবে তাদের বিশ্বাসঘাতকতার জন্য কিভাবে তারা গিয়ে কমেন্ট করছে। বিলিভ মি, ভেরি মাচ এক্সপেক্টেড ভিডিও। সবাই ভিডিও করছিলাম, একটা ভিডিও চোখের জল ফেলে আমরা সবাই আশা করছিলাম যে একটা ভিডিও চোখের জল ফেলা দেখার জন্য, এক্সপেক্টেড ভিডিও, যে এরকম ভিডিও আমরা প্রত্যেকে আশা করছিলাম যে একটা চোখের জল ফেলা ভিডিও আসবেই। কাউন্ট করছেন, কতবার কাউন্ট করেছেন, কতবার এই নিয়ে আপনার চ্যানেলে আপনি এসব থেকে এগিয়ে দেখিয়েছেন, আর কি আপনি সব থেকে বেশি এগিয়ে আছেন ইমোশনাল নাটক করাতে। কেন বলছে ইমোশনাল নাটক করাতে সব থেকে বেশি এগিয়ে আছেন? কারণ প্রত্যেক মাসে আমরা ওর একটা এরকম কান্নার ভিডিও কিন্তু আমরা পেয়েছি দীর্ঘদিন ধরে, যেটার কারণে অনেক বিতর্ক উঠেছে। সমালোচনার যারা ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছে তারা বারবার আঙুল দিয়ে দেখিয়েছে যে মাসের এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ও কিন্তু তার মধ্যে একটা চোখের জল ফেলা নাটকের ভিডিও করবে। আর আজকে সেইটার ফল ও পাচ্ছে, যেখানে আজকে পালে বাঘ পড়ার মতন একটা মানুষকেও চোখের জল দিয়ে একটা মানুষের মনে দাগ কাটতে পারেনি। দেখেছেন কোনো কন্টেন্ট ক্রিয়েটারের এতটা দুরবস্থা, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এরকম করুণ পরিণতি আপনারা আজকে দেখেছেন? কোনো সমালোচকের এতটা করুণ অবস্থা যে সে ক্যামেরা খুলে কাঁদছে, একটা মানুষ তার সেই পরিস্থিতিটাকে একটা মানুষ বিশ্বাস করছে না, তাকে খিল্লি করছে। আজকে বলছে উনি বলেছেন আর কি, যে যার কমেন্টটা আমি পড়ছি তিনি বলেছেন যে এই নিয়ে কতবার এই নাটক করছেন। বেচু কিন্তু এই ব্যাপারে আপনার থেকে অনেকটা পিছিয়ে আছে। আশা করছি এটা শেষবার নয়। কেন বলেছেন আশা করছি শেষবার নয়?
কারণ এরকম ঘটনা বহুবার ঘটেছে। আর আমি সমালোচনার চ্যানেলে আসবো না, আমার চ্যানেল বন্ধ করে দেবো, আমি আর ভিডিও দেখবো না, কদিন পরেই আবার নর্মাল গতিতে নর্মালভাবে ও চলে এসছে। আপনি আবারও আসবেন যখনই আপনার নাটক কিছু দর্শককে গেলানোর প্রয়োজন মনে করবেন। শুনেছি আপনি মানে ইমোশনাল নাটক করাতে খুব, যখন একজন চিন্তিত মানে ইমোশনাল নাটক করার পর যখন একজন চিন্তিত হয়ে আপনাকে ফোন করেছিল জানতে, তাকে আপনি বলেছেন এরকম একটু করতেই হয়। যেই ঘটনার কথা কালকেও আমি বলেছি যে যেদিনকে প্রচণ্ড পরিমাণে ও কান্নাকাটি করছিল, আমি ওর কান্না দেখে স্থির থাকতে পারিনি। আমি দৌড়ে গিয়ে সেই সময় সুজাতা দি লাইভ করছিল, সুজাতা দির লাইভে গিয়ে আমি কমেন্ট করি এবং সুজাতা দিকে বলি কি এমন ঘটনা ঘটেছে যে সুতপা এত কান্নাকাটি করেছে, তুমি কি কিছু জানো? সুজাতা দি তো শুনে আকাশ থেকে পড়ে, না আমি তো জানি না, দাঁড়াও দেখছি। তারপরে আমি গিয়ে ওকে ফোন করি এবং ফোন করার পরে দেখছি ও নর্মাল বিহেভ করছে এবং ও মনে হয় সম্ভবত খেতে বসবে এরকম একটা সময়, যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে একটু আগে ওর ভিডিও দেখলাম, যেই ভিডিওতে ও এই রকম পরিমাণে কাঁদছে, যেটা দেখে আমি স্থির থাকতে পারিনি। পরবর্তীকালে সুজাতাদির কাছ থেকে এরকম কথা শোনা গেল যে সুজাতাদিকে নাকি বলেছে এরকম একটু সেটু নাটক ভিউজের জন্য করতেই হয়। ভাবতে পারেন সেই সব ভিউয়ার্সরা, যেই ভিউয়ার্সগুলো আমারই মতন যন্ত্রণায় কাতরেছে, হয়তো সেই রাত্রিবেলায় ও নিশ্চিন্তে ওই ভিডিওটা করে ফেলার পরে ওর ভিউজটা কতটা হয়েছে ও কাউন্ট করেছে, কিন্তু ওর ভালোবাসার ভিউয়ার্সগুলো হয়তো সেই রাত্রে না খেয়ে না ঘুমিয়ে জেগে চোখের থেকে টপ টপ করে জল ফেলতে ফেলতে তারা রাতটা কাটিয়েছে। যেই মেয়েটা এতটা অসহায়, মেয়েটার সঙ্গে প্রত্যেকটা সমালোচক এইভাবে মাংস ছিঁড়ে খাচ্ছে, যেই মেয়েটার বাচ্চা না হওয়ার জায়গাটাকে কুড়ে ছিঁড়ে খাবলে সবাই খাচ্ছে, তাকে অপয়া, অজাত, কুজাত, বেজাত যা মনে আসছে, অপয়া, কুপয়া, তুই ডাইনি, তুই বাজা, তুই নরপিশাচ, নরখাদক, নররাক্ষসী, এই ধরনের কথা বলছে। আর সেগুলো শুনে তার ভালোবাসার মানুষরা মানে কি বলবো যন্ত্রণায় ছটপট করছে। একটা মানুষ অর্থ ইনকামের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা নিচে নেমে গিয়ে মানুষের ফিলিংস নিয়ে, তার ভালোবাসার মানুষের ফিলিংস নিয়ে এইভাবে ছেলে খেলা করতে পারে বলুন তো। আমি অনেক দিন জিনিসটা মানতেই পারিনি যেরকম সত্যিই হয়। কোনো মানুষ নিজের ইনকামের তাগিদে এই রকমভাবে অন্যের ফিলিংস নিয়ে ছেলে খেলা করতে পারে। কিন্তু দেখুন, আপনি কিন্তু সবার চোখকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু ওপরে যিনি বসে আছেন না, তার চোখকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না, সে কিন্তু সবটা দেখতে পায়, বুঝতে পায় এবং সময় সুযোগ মতন পুরোটাই কড়ায় গন্ডায় হিসাব কিন্তু পরিপূর্ণ করে দেন, যেটা আজকে ওর ক্ষেত্রে করে দিয়েছেন। আজকে দেখুন ওর এই পরিস্থিতির জন্য একটা মানুষ ওয়াইটিতে যেন মানুষ উল্লাস করছে, একটা মানুষ ওর এই পরিস্থিতিকে বিশ্বাস করছে না। প্রত্যেকটা ব্লগারকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হয় বা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়, দেখবেন পক্ষে বিপক্ষে থাকে, বিপক্ষে থাকে, কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে। কিন্তু আজকে এই ইস্যুটা খেয়াল করে দেখুন, প্রত্যেকটা মানুষ একইভাবে বলে যাচ্ছে পক্ষ নেই, শুধু বিপক্ষ। কেন বলতে পারেন যে আমাদের মতন ক্রিয়েটার যারা একেবারে ওকে মানে কিভাবে ব্লাইন্ডভাবে সাপোর্ট করার মতন করে ঢাল হয়ে ওর পাশে দাঁড়িয়েছিলাম, তারা আজকে ওর পক্ষে একটা কথা বলতে পারছি না, কারণ আমাদের মুখে জুতোর বাড়ি মেরে আমাদের মুখটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওর পক্ষে কথা বলার কোনো জায়গায় ও রাখিনি। বার ভিডিও করে বুঝিয়ে গেছি, শুনে বলে গেছি, এই কান দিয়ে ঢুকিয়েছে, ওই কান দিয়ে বের করেছে, উপরন্তু ব্যঙ্গ করেছে। যখন থাম্বনেলে দিয়েছি সুতপা তোমার বিশ্বাসযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে, কিন্তু কেন সেই দিনকেও সেই জিনিসটা না বুঝে উল্টো উপরন্তু আমাকে ব্যঙ্গ করেও বোঝাতে চেয়েছে আমার বিশ্বাসযোগ্যতা তলানিতে।
তোমার মতন একজন ক্রিয়েটার আমাকে বোঝাবে যে আমার বিশ্বাসযোগ্যতাটা তলানিতে? আজকে দেখুন পরিস্থিতি, আজকে দেখুন পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। খারাপ লাগছে, ভীষণভাবে খারাপ লাগছে। একজন তাবর কন্ট্রোভার্সারি ক্রিয়েটার, যার পুরো ওয়াইটি জগতে কন্ট্রোভার্সারির জন্যে যার একটা গ্রহণযোগ্যতা ছিল, তার গ্রহণযোগ্যতা আজকে কোনখানে 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 নিজের 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 ভুলগুলোর জন্য, নিজের আত্ম অহংকারের জন্য, নিজের জেদের জন্য আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। ভীষণ খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। আরও একজন লিখছেন, সব কর্মফল অন্যের খারাপ করলে খারাপ হবেই, এটাই তার প্রমাণ। বুঝেছো? তুমি যে কান্না করছো এটা এটার সময় হিসাবে এটা মানুষ হিসাবে খারাপ লাগছে, স্বাভাবিক। আমরা মানুষ, আমরা কাউকে কাঁদতে দেখলে আমাদের যন্ত্রণা হয়, আমরা নাটক ভাবতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে ওনারও যন্ত্রণা হয়েছে। একজন লিখেছেন, তোমার ভিডিও আমি দেখি না, আমার রুচিতে বাধে, আজ কথাগুলো লিখছি ভিডিও পজ করে। ভাবুন, ভিডিও না দেখে ভিডিও পজ করে উনি কমেন্ট লিখছেন। একটা কথা জেনে রাখো, তুমি যেভাবে মানুষকে দুঃখ দিয়েছো, তাদের চোখের জল, তাদের কোনোদিনও সুখ শান্তি, তোমাকে কোনোদিনও সুখ শান্তি দেবে না। তোমার কর্মফল তুমি এমনভাবেই পাবে। তোমার এই চোখের জলের নাটক কেউ আর দেখতে আসবে না। তুমি ছোট বড় সমবয়সী কাউকে ছাড়ুনি, তোমার শেষ আমরা দেখতে চাই। আমি এইভাবে কেউ শেষ হয়ে যাক চাই না। বহুবার সুতপাকে আমি বুঝিয়েছি, অর্থ ইনকাম কম হোক, আমরা সবাই জানি অর্থটা ভীষণভাবে দরকার, ভীষণভাবে একটা জীবনে সাবলীল ভঙ্গিতে চলতে গেলে একটা অর্থ প্রয়োজন হয়। আর যেখানে স্বামীর ইনকাম কম থাকে সেই সব মেয়েদেরকে অনেক কিছুর সঙ্গে সাফার করতে হয়, অনেক কিছুর সঙ্গে। কিন্তু সবথেকে খারাপ আমার এখানে লাগছে যে যেই সময়টা সুতপা সাফার করেছে তার হাজব্যান্ডের সঙ্গে, সেই সময়টা সুতপা তার হাজব্যান্ডের হাত ছাড়েনি। কিন্তু যখন আজকে প্রচুর টাকা ইনকাম করছে, অর্থ কষ্ট নেই, খাওয়ার কষ্ট নেই, জামা কাপড় শৌখিনতার কষ্ট নেই, তখন আজকে সুতপা তার স্বামীর হাতটা ছেড়ে দিচ্ছে, যেটা মেনে নেওয়া যাচ্ছে না, যেটা আমি অন্তত মেনে নিতে পারিনি। আজকে মানুষ খারাপ পরিস্থিতিতে থাকে, স্বামী কম রোজগার করলেও মেয়েরা কিন্তু তার সেই স্বামীর হাত ধরে চলার চেষ্টা করে। আজকে ওর হাজবেন্ড সারা দিন পরিশ্রম করে এসে সে একটা বাড়িতে আসবে, যখন সে এসির হাওয়া খেতে পারবে না, সেখানে তার স্ত্রী যে বলছে যে সে তার স্বামীকে প্রচুর ভালোবাসে, 12 বছরের সংসার জীবনে স্বামীকে ছাড়া একটা রাত্রি সে কাটায়নি, সে বলছে আমি ফ্ল্যাটে গিয়ে শান্তির ঘুম ঘুমানোর জন্য এসি কিনেছি, যেখানে সেই শান্তির ঘুমে তার স্বামী সেই এসির হাওয়া না পেয়ে বাড়িতে ছটফট করবে গরমে, আর স্ত্রী এসি খুলে শান্তির ঘুম ঘুমাবে, যেটাকে আমি মেনে নিতে পারিনি। কত কঠিন পরিস্থিতি, কত কঠিন লড়াই লড়ে মেয়েরা সংসার জীবন পালন করে, ওর জানা নেই। পেটের খাওয়া, নিজের প্রয়োজন, নিজের শখ শৌখিনতা, আনন্দ ফুর্তি সমস্ত কিছু বিসর্জন দিয়ে একটা মা সংসারে টিকে থাকে। পা মোছার চটের মতন কত মেয়েদের জীবন শ্বশুরবাড়িতে কাটছে, ওর কোনো ধারণা নেই। যে স্বামীর সাত চড়ে রা কাটে না, সেই স্বামীকে নিয়ে, শুধুমাত্র স্বামীকে নিয়ে সংসার করতে পারছে না। না শ্বশুর শাশুড়ির দায়িত্ব, না ননদের দায়িত্ব, না কোনো বাচ্চা কাচ্চার দায়িত্ব, কোনো কিচ্ছু পালন করতে হচ্ছে না। তারপরেও শুধু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, সেই বন্ডিংটা তৈরি করতে সেইখানেও অক্ষম যদি কেউ হয়, তার দিকে মানুষ আঙুল তোলে, সমাজ আঙুল তোলে, আর এইভাবেই তার গ্রহণযোগ্যতা তলানিতে এসে ঠেকে, যেটা আজকে ওর হয়েছে। কমেন্ট বক্সে 556টা কমেন্ট, 556টা কমেন্টের মধ্যেই 556টা কমেন্টই মানুষ ওকে জুতিয়েছে। কেউ
একটা মানুষ ওর এই চোখের জলকে বিশ্বাস করছে না, একটা মানুষ ওর চোখের জলকে বিশ্বাস করছে না। প্রত্যেকের একই বক্তব্য। কেউ বলছে তোমাকে আগে তোমার ভিডিও দেখতাম, এখন আর তোমার ভিডিও দেখতে ভালো লাগে না। কি অবস্থা, কি অবস্থা সুতপা তোমার। হ্যাঁ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খারাপ লাগছে, কিন্তু অনেক দূরে সরে গেছি তোমার থেকে। ভাবতে পারেন একজন ভালোবাসার ভিউয়ার্স কোন সময় বলে যে অনেক দূরে সরে গেছি তোমার থেকে? হ্যাঁ, তোমার থেকে যাকে আমি ওয়াইটিতে সব থেকে বেশি ভালোবাসতাম, তার থেকে দূরে সরে যাওয়াটা যে কতটা যন্ত্রণার, হ্যাঁ, তার থেকে সরে যাওয়াটা যে কতটা কষ্টের, সেটা তুমি এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। আর আমি ভবিষ্যতে আর কারো ভিডিওই দেখব না, তোমার তো নয়ই। আজকে একজন ভালোবাসার ভিউয়ার্স কতটা অভিমান, কতটা যন্ত্রণার থেকে এই কথাটা লিখেছেন যে আমি তোমার ভিডিও দেখি না, তোমার ভিডিও আমি আর দেখব না, আর কারো ভিডিওই দেখব না, তোমার ভিডিও তো দেখবই না, দেখবই না। এক একটা কমেন্টে 34টা, 79টা, 300 কতটা লাইক। প্রথম ভিডিওটা, প্রথম কমেন্ট আমি যেটা পড়লাম সেটাতে 323টা লাইক পড়েছে, 323টা লাইক পড়েছে। এইভাবে নিজের জায়গাটা শেষ না করলেও পারতে, অনেকবার তোমাকে আমি বুঝিয়েছি। লোভ মানুষকে কিভাবে শেষ করে না, সেটা তোমাকে দেখলে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে। একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আর আজকে সেটাই তোমার সাথে হয়েছে। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো।